হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক এভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। চলো আজকে তাহলে শুরু করা যাক। আমাদের নতুন টপিক সেটা হচ্ছে এভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। স্ক্রিন দেখা যাচ্ছে, এবার শোনাও যাবে। ওহো, সেল ডিভিশনটা না, সেল ডিভিশনটা এন্ড করে দেন স্টার্ট করছে এটা, ঠিক আছে। সেল ডিভিশন মাথায় আছে। হ্যাঁ, সেল ডিভিশন। এক সেকেন্ড। দাঁড়াবে। কালকে তোমাদের করেছি না সেল ডিভিশন? এক সেকেন্ড দাঁড়াবে। চলো, আগের দিনেরটা সবাই বুঝতে পেরেছিলে আশা করি। যেটা আমরা মাইটোসিস পড়েছিলাম, বুঝতে পেরেছিলে? প্রায় সেম সবকিছু, খালি গল্পটা একটুখানি চেঞ্জেস হবে, একটুখানি, ঠিক আছে? জাস্ট একটুখানি চেঞ্জেস হবে। আগের দিন এই অবধি আমরা দেখেছিলাম, তাই তো? আগের দিন এই অবধি আমরা দেখেছিলাম। ওকে, এইবার কালকে যদি ক্লাস করে থাকো তাহলেই আজকের পড়া বুঝতে পারবে। কালকের ক্লাস করে না থাকলে ফালতু ফালতু ক্লাসে থেকে লাভ নেই। কালকের ক্লাসটা করে নিয়ে এসে তারপরে ক্লাসে এসো, ঠিক আছে? চলো এবার তাহলে এই যে মিওসিসে কি হয়, আমি আগের দিনই বলেছিলাম একটা জিনিস, যে মিওসিসে কি হবে, দুটো স্টেপে ঘটবে। কি কি? একবার 2n থেকে nn তৈরি হওয়া, যেটা আমরা দেখতে পাবো এইখানে হবে। 2n থেকে nn তৈরি করা এইটুকুনি জায়গার মধ্যে ঘটবে। আবার এই n থেকে পুনরায় nn তৈরি হওয়া, এই n থেকে পুনরায় nn তৈরি হওয়া, এটা কোথায় ঘটবে? এই পার্টে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? 2n থেকে nn, আর এখানে কি হবে? n থেকে nn। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার বিভাজন, যার মধ্যে ক্যারিওকাইনেসিসের 4টে স্টেপ,
প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। ক্যারিওকাইনেসিস আগের বারও পড়েছি। আগের দিন কি বলেছিলাম? খালি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কি বলেছিলাম? পিএম অ্যাট, ঠিক আছে, পিএম অ্যাট কল বলতে পারো। হ্যাঁ, তাতে কি দাঁড়ায়? পিএম অ্যাট হিজ হোম বা পিএম অ্যাট হোম। হ্যাঁ, তো সেই হিসাবে মাথায় রাখতে পারো, পিএম অ্যাট, এই দিয়ে মাথায় রাখতে পারো। যাই হোক, তো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আমরা এই 4টে ভাগে ভাগ করছি। মিওসিসে যেটা এক্সট্রা দেখতে পাওয়া যায়, প্রোফেজকে আবার 5টা ভাগে ভাগ করা হয়। এখানে আবার আমরা প্রোফেজকে 5টা ভাগে ভাগ করি। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ঠিক আছে, কি বললাম? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ঠিক আছে, ওকে। এই 5টা স্টেপ আমরা প্রোফেজের ক্ষেত্রে এক্সট্রা দেখতে পাই। আচ্ছা, তাহলে কি ঘটে আমরা একবার দেখি। প্রোফেজ 1 দশায়, প্রোফেজ 1 দশা, ঠিক আছে, এখানে আগে আমরা কি ঘটছে আমরা দেখব। বাইরে থেকে দেখতে আগের বার যেরকম দেখেছিলাম সেরকমই লাগবে, সেম। আমি তাই জন্য লিখছি না, হ্যাঁ, লিখে করছি না, কারণ আগের দিন যেটা লিখেছি সেম লেখা হবে আবার। ওকে, চ্যাপ্টার নাম তো আমি এডিট করে দিয়েছিলাম, তোমাদের এখনো দেখাচ্ছে না। যেমন এই ক্লাসটা আমি এডিট করে দিয়েছি হচ্ছে সেল ডিভিশন 2nd ক্লাস, তোমাদের এটা দেখাচ্ছে না, তাহলে মেন জায়গা থেকে করতে হবে। আমি কিন্তু এটা এডিট করে দিয়েছি, সেল ডিভিশন তোমার 2nd ক্লাস। ওকে ওকে, বুঝতে পারলাম, তাহলে বলে করাতে হবে। ঠিক আছে, আমি দেখছি এটা, ঠিক আছে, আমি দেখছি, হয়ে যাবে। 15টা ক্লাস তো 15টা ক্লাস আমি সাজিয়ে দিয়ে দেবো, ঠিক আছে, কোনো চিন্তা নেই। জাস্ট লাইভটা করে নাও, রেকর্ডেডে দেখতে অসুবিধা হবে, লাইভটা করে নাও, ঠিক আছে। এমনিতে আমি পরপরই পড়িয়েছি, খুব একটা প্রবলেমেটিক হবে না সিচুয়েশন। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, প্রোফেজ 1। প্রোফেজ 1-এ কি হয়? বাইরে থেকে দেখতেই একই রকম লাগে, সেন্ট্রোজোমের মেরুগমন হবে, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটবে, কিন্তু ভিতরে ভিতরে অনেক আলাদা একটা জিনিস আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে কি এইরকম, বুঝছে না কেন, যেটা হচ্ছে এইরকম, কি 5টা স্টেপ যেটা বললাম, প্রোফেজের 5টা স্টেপ রয়েছে। কি কি? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। লেপ্টোটিনে কি হয়? লেপ্টোটিনে ল্যাপ্টালেপ্টি, জাইগোটিনে জড়াজড়ি, প্যাকাইটিনে পাশাপাশি। কি বললাম? লেপ্টোটিনে ল্যাপ্টালেপ্টি, জাইগোটিনে জড়াজড়ি, প্যাকাইটিনে পাশাপাশি। এটা দিয়ে মাথায় রাখলেই তুমি মনে রাখতে পারবে। লেপ্টোটিনে ল্যাপ্টালেপ্টি মানে একেবারে ক্রোমোজোম গুলো একে অপরের সাথে ল্যাপ্টালেপ্টি করে থাকবে এই দশায়। তার মানে কি? ক্রোমোজোম ঘনীভূত অবস্থায় থাকে, ক্রোমোজোম স্টার্ট টু কন্ডেন্স। ঠিক আছে, এখানে কি হয়? ক্রোমোজোম ঘনীভূত হওয়া শুরু হয়, ক্রোমোজোম ঘনীভবন হয়, কারণ এতক্ষণ তো ডিএনএ তন্তু হিসাবে ছিল, এবার তন্তুগুলো পেঁচিয়ে ক্রোমোজোম তৈরি করছে। ক্রোমোজোম ঘনীভূত হওয়া শুরু হয়। ঠিক আছে, তাহলে কি লেপ্টোটিনে কি হবে? ক্রোমোজোম গুলো কি করবে? ল্যাপ্টালেপ্টি। বুঝতে পারলে? ক্রোমোজোম গুলো কি করবে? ল্যাপ্টালেপ্টি। এইবার তারপরে আসছে কি? জাইগোটিনে জড়াজড়ি। এবার ক্রোমোজোম গুলো তো কন্ডেন্স হয়ে গেছে, এবার ক্রোমোজোমরা কি হবে? জোড়ায় জোড়ায় একে অপরের সাথে যুক্ত হবে। আমাদের মানুষের ক্ষেত্রে 46টা ক্রোমোজোম, তো 23খানা জোড়ায় জোড়ায় তৈরি হবে, যেটা একে অপরের সাথে আটকে আটকে থাকবে, জুড়ে জুড়ে থাকবে। সেই যে জুড়ে থাকা, সেটাকে কি বলা হয়? সাইন্যাপসিস। তো আমরা সাইন্যাপসিস এই দশায় দেখতে পাবো। তো সাইন্যাপসিস শুরু হয় এই দশায়। তার মানে ভাবো, এখনো নিউক্লিয় পর্দা অবলুপ্তি হয়নি, নিউক্লিয় পর্দা রয়েছে, কিন্তু এতক্ষণ কি চলছিল? ল্যাপ্টালেপ্টি। যেমন প্রেমিক প্রেমিকার হয় ল্যাপ্টালেপ্টি, ওরকম ল্যাপ্টালেপ্টি চলছে। যেই দেখা গেল আস্তে আস্তে বাড়িতে জানালো, এবার আস্তে আস্তে এবার কি হলো? হাত ধরাধরি করে ঘুরছে,
হাত ধরাধরি করে ঘুরছে, এখনো পর্দা ঢাকা, তাই তো? পর্দা ঢাকা, সাইনাপসিস চলছে। এরপরে আসে ক্রসিং ওভার। ক্রসিং ওভারে কি হয়? ক্রসিং ওভারে হয় অদল বদল। এই ক্রসিং ওভার জিনিসটা কি? ক্রসিং ওভার এই দশায় শুরু হয়। ক্রসিং ওভার জিনিসটা কি? যদি ক্রসিং ওভার না হতো কি হতো? এটা হচ্ছে ক্রসিং ওভার। এটাকে কি বলা হয়? ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারে কি হয় কে বলতে পারবে? যদি এই ক্রসিং ওভার না হতো তাহলে যেমন সিনেমায় দেখায় রজনীকান্তের বাবাও রজনীকান্ত, রজনীকান্তের ছেলেও রজনীকান্ত, তার 14 গোষ্ঠী সবাই দেখতে রজনীকান্ত। প্রসেনজিতের সিনেমায় দেখাতো প্রসেনজিতের বাবাও প্রসেনজিৎ, প্রসেনজিতের ছেলেও হয়েছে সেও প্রসেনজিৎ। হতো না এগুলো? সিনেমাতে দেখাতো না? এটা রিয়ালিটিতে কোনোদিনও সম্ভব নয়। কোনোদিনও কোনো সন্তান হুবহু বাবার মতন হতে পারে না, মায়ের মতন হতে পারে না, হতে পারে না। যমজ ভাই হতে পারে একই রকম দেখতে, যমজ ভাই একই রকম দেখতে হতে পারে, যমজ বোন একই রকম দেখতে হতে পারে একে অপরের সাথে। বাবা এবং সন্তান কখনো এক হবে না, হতে পারে না। এবার বলছে একজন হয়, হতে পারে না, কখনো হতে পারে না। তার মধ্যে মায়ের একটা ভাব থাকবেই, কোনো না কোনো ভাবে মায়ের একটা অংশ থাকবে। হ্যাঁ, ঠোঁটটা মায়ের মতন, মুখটা মায়ের মতন, হতেই হবে, ডেফিনেটলি হতে হবে। হুবহু বাবার মতন হতে পারবে না, কখনো সম্ভব নয়। নিয়ার অ্যাবাউট কাছাকাছি দেখতে হতে পারে, ওকে। কিন্তু ভাইয়েরা যারা যমজ ভাই হয় তারা একই রকম দেখতে হতে পারে, যাদের বলা হয় আইডেন্টিক্যাল টুইনস, তারা একই রকম দেখতে হতে পারে। বাবার সাথে সন্তানের বা মায়ের সাথে কোনো সন্তান একই রকম দেখতে হতে পারে না, ঠিক আছে? এবার বলবে যে কোথায়, আমার তো বাবার মুখের সাথে মিল আছে। মিল আছে, মিল থাকা আর হুবহু একই হওয়া আলাদা ব্যাপার, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এইবার তা কেন হয় না সেটা, কারণ আমাদের একটা একজন বলছে হয়, রাতুল মন্ডল। কোথায় দেখেছো এরকম হতে? কোথায় দেখেছো এরকম হতে? সিনেমায়। আর কোথায় দেখেছো এরকম হতে? বাবা সন্তান একই? কখনো হবে না। নিয়ার অ্যাবাউট একই একই দেখতে হবে, নিয়ার অ্যাবাউট একই একই দেখতে হবে। ওই যে একই রকমের মুখের মিল, হ্যাঁ দেখলে বোঝা যাবে এটা ওর সন্তান, কিন্তু সম্পূর্ণ এক হতে পারে না, ওকে। স্যার তাহলে যমজ সন্তান হয় কি করে একই হুবহু দেখতে? বলছি, ঠিক আছে, এটা বলে নি তারপরে বলছি, ঠিক আছে? যমজ সন্তানের গল্পটা বলছি কি হয়, ওকে। চলো, হ্যাঁ ভ্যারিয়েশন হয়, রাইট। আচ্ছা, এবার এই ক্রসিং ওভারে কি হয়? আমাদের সব ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে, একটা বাবার একটা মায়ের এরকম পাশাপাশি পাশাপাশি অবস্থান করে। তাহলে ধরে নাও এটা বাবার থেকে এসছে, ফাদার, এটা মাদার। এবার তো এইবার এই ক্রোমোজোম গুলো পাশাপাশি যখন অবস্থান করছে, যখন বাবার ক্রোমোজোম মায়ের ক্রোমোজোম পাশাপাশি এরকম এসে জোড়া এসছে, তখন কি হয়? এদের ক্রোমোজোমের একটা অংশের অদল বদল ঘটে, একে অপরের সাথে এরকম হাতে হাতে জোড়া লাগে, বাহুতে বাহুতে জোড়া লাগছে, এবং এই দশাটা কি হয়? সাইন্যাপসিস। এই যে জোড়া লাগা, এটাকে কি বলছে? সাইন্যাপসিস। তো এই দশা থেকে সাইন্যাপসিস শুরু হলো, এটা হচ্ছে কি? ক্রসিং ওভার। এই যে ক্রস করলো, এর হাতের সাথে এর হাত ক্রস করলো, এবার ক্রস করার পর তারপরে কি হয়ে যাবে? অদল বদল, এর অংশটা এর কাছে চলে যাবে, এর অংশটা এর কাছে চলে এলো। এইবার আমাদের দুটো ক্রোমোজোমই কিন্তু ডমিনেন্ট হয় না, যে কোনো একটার বৈশিষ্ট্য আমাদের মধ্যে ফুটে ওঠে। যদি কোনো কারণে বাবার ক্রোমোজোম আমার মধ্যে ফুটে উঠলেও, ম্যাক্সিমামটা এটা বাবা, সেই ক্রোমোজোমটা আমার মধ্যে ফুটে উঠলে তাহলেও আমরা তফাৎটা দেখতে পাবো। এইটুকুনি জায়গায় মায়ের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমি চেঞ্জেস দেখতে পাবো। কি বললাম বুঝতে পারলে? খালি এইটুকুনি তো মায়ের ক্রোমোজোম চলে এসছে, তাহলে এই ক্রোমোজোমটা যদি আমার ডমিনেন্ট হয় তাহলে কি এই অংশটা আমরা চেঞ্জ দেখতে পাবো। ক্লিয়ার? এই অঞ্চলটা যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেগুলো আমার মায়ের বৈশিষ্ট্য চলে আসবে। তাই জন্যই বাচ্চা হলে ঠাকুমা কোলে নিয়ে বলে না, নাকটা পেয়েছে বাবার মতন, ঠোঁটটা পুরো মায়ের মতন, গালটা মায়ের মতন, হ্যাঁ কপালটা বাবার মতন। এই যে গোষ্ঠীর একটা মিল,
হ্যাঁ, পুরো 14 গোষ্ঠী যারা যারা ছিল তার একটা 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 করে অংশ পেয়েছে। কেন? তার পিছনে কারণ হচ্ছে এই ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার হওয়াতে দাদুর বৈশিষ্ট্য, জ্যাঠার বৈশিষ্ট্য, কাকার বৈশিষ্ট্য, সবার যেটা বংশের মধ্যে রয়েছে সেই সব বৈশিষ্ট্য মিলিয়ে একটা আলাদা রকমের একটা ভ্যারিয়েশন তৈরি হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, কেউ মায়ের মতন বেশিটা দেখতে হয়, কেউ বাবার মতন বেশিটা। তার পিছনে কারণ হচ্ছে যে ক্রোমোজোমটা ডমিনেন্ট হচ্ছে তার উপরে। ঠিক আছে, ম্যাক্সিমামটা এখানে বাবার মতন পাবে, কিন্তু কিছু বৈশিষ্ট্য মায়ের মতন পেয়ে যাবে। মায়ের এইখানে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো এর মধ্যে চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো এটাই হচ্ছে ক্রসিং ওভার। এবার একজন জিজ্ঞাসা করেছিল আইডেন্টিক্যাল টুইন্স কি করে হয়, সেটা আমি পরে বলছি। ঠিক আছে, আগে এটা আমি বলে নিই তাহলে। তো আমরা কি দেখলাম? ক্রসিং ওভার। এই দশায় কি হলো? ক্রসিং ওভার। তো ক্রসিং ওভার এই দশায় ঘটলো, সরি এখানে ক্রসিং ওভার, হ্যাঁ ক্রসিং ওভার এই দশায় ঘটলো। ক্রসিং ওভার হওয়ার পর তার পরের দশায় বাহুগুলো অদল বদল হয়ে গেল। এখানে বাহু এখনো অদল বদল হয়নি, এর পরের স্টেপে বাহু অদল বদল হয়ে গেল। যখন অদল বদল হলো সেটাকে আমরা কি বলবো? কায়াজমা বা কায়াজমাটা। কায়াজমাটা। ঠিক আছে, এই দশায় আমরা কায়াজমা বা কায়াজমাটা দেখতে পাবো, এখানে অদল বদল হয়ে গেছে। তারপরে স্টেপে এই যে অদল বদল ফদল হয়ে গিয়ে তারপরে এবার কি হচ্ছে? পর্দা ওপেন হচ্ছে। এইবার হচ্ছে নিউক্লিয় পর্দার অবলুপ্তি। এই দশায় কি দেখতে পাবো? নিউক্লিয় পর্দার অবলুপ্তি। এখানে কি দেখতে পাবো? নিউক্লিয় পর্দার অবলুপ্তি। ক্লিয়ার? ওকে, আর এই দশায় এই যে ডিপ্লোটিন দশা, এই দশায় কি ঘটে? কায়াজমা যেমন ঘটে, আরেকটা জিনিস এই দশায় শেষ হয়, সেটা হচ্ছে এই সাইন্যাপসিস যেটা শুরু হয়েছিল এই দশায়, সাইন্যাপসিস শুরু হয়েছিল, এখানে সাইন্যাপসিস এন্ড হচ্ছে। ঠিক আছে, সাইন্যাপসিস এখানে শেষ হচ্ছে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। একদম ওখান থেকে কোয়েশ্চেন আসে, তাই জন্যই তো করাচ্ছি। তো এবার প্রোফেজের পর মেটাফেজ। মেটাফেজে একই জিনিস হয়, যেটা আগের দিন বলেছিলাম, সেই একই জিনিস দেখতে পাবো। 46টা ক্রোমোজোম এখানে সজ্জিত হবে পর 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 পর। হ্যাঁ, তারপরে আবার এখান থেকে বেমতন্তু গঠন হবে, এগুলোর সাথে যুক্ত হবে, ভালো কথা। তারপরে স্টেপ মেন চেঞ্জেস আসবে হচ্ছে এই অ্যানাফেজ দশায়। মেন চেঞ্জেস কোথায়? এই অ্যানাফেজ দশায়। কি হচ্ছিল আগের বার? কি হয়েছিল? কি বলছে? নোট ডাউন করতে হবে না, আগের দিনের যেটা নোট সেটাই, কিচ্ছু আলাদা লেখানো নেই এর মধ্যে। খালি ওই যে চারটা দিলাম ওটা আমি লেখার টাইম দিচ্ছি, ওটা আমি টাইম দিচ্ছি তোমাদের, যখন আরেকটা জিনিস বলবো তখন আমি টাইম দিচ্ছি। আগে বুঝে নাও পরপর, আগে পরপর বুঝে নাও, তারপরে লিখে নেবে। ঠিক আছে, আগে বুঝে নাও। এইবার আগের দিন যেটা বলেছিলাম অ্যানাফেজে, অ্যানাফেজে কি হচ্ছিল? এখানে 46টা ক্রোমোজোম সজ্জিত হয়েছিল, আগের দিনের কথা বলছি, কালকে মাইটোসিসের ক্ষেত্রে 46টা ক্রোমোজোম এখানে সজ্জিত হয়েছিল, টুকরো হয়ে এই দিকেও 46টা টুকরো গেছিল, টুকরো হয়ে এই দিকেও 46টা টুকরো গেছিল, হ্যাঁ কি না? তাই তো, দুদিকেই 46 46 করে টুকরো গেছিল, একটা ক্রোমোজোম ভেঙে দু টুকরো হয়ে, তাই তো? আমার সাথে হ্যাঁ কি না বলবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দুদিকেই গেছিল। এইবার এইবার সেটা আর হবে না। এইবার হবে কি? এই নিরক্ষীয় অঞ্চল বরাবর 46টা ক্রোমোজোমই সজ্জিত থাকবে, কিন্তু এবার আর টুকরো হবে না, এবার গোটা গোটা ক্রোমোজোম এই প্রান্তে ওই প্রান্তে চলে যাবে। তার মানে গোটা গোটা গেলে এই দিকে 23টা যাবে, এই দিকে 23টা যাবে। তাহলে বুঝতে পারলে কেন 46 থেকে 23 23 হয়, বা যেটাকে আমরা বলছিলাম 2n থেকে nn হয়। বুঝতে পারলে? এবার বোঝা গেল? তাহলে এইভাবে 46টা ক্রোমোজোম, এর মধ্যে 23টা এদিকে 23টা এদিকে যায়, এটাই হচ্ছে এখানে তফাৎ। এই জিনিসটাই আমরা তফাৎটা দেখতে পাই, এখানে টুকরো হয়ে যাচ্ছিল, এখানে গোটা গোটা চলে আসে। ঠিক আছে, এটার জন্যই এটা মিওসিস, এটার জন্যই এটা প্রধানত মিওসিস।
ওকে, ক্লিয়ার? এরপরে স্টেপ আবার সেম, ওই আবার নিউক্লিয় পর্দা সংগঠিত হবে, নতুন কোষাঙ্গাণু তৈরি হবে, সব এক, বাদ বাকি সব পয়েন্টগুলো এক, খালি এখানে কি হচ্ছে 23টা ক্রোমোজোম যুক্ত। এবার 23টা ক্রোমোজোম যুক্ত দুটো কোষ তৈরি হলো। আবার ওই ক্লিভেজ গঠন হবে, সেল প্লেট গঠন হবে, তোমার সাইটোকাইনেসিস ঘটবে। হলো, হয়ে গেল। আবার পুনরায় কি হবে, আবার প্রোফেজ দশা আসবে, কিন্তু এইবার আর প্রোফেজ দশার 5টা ভাগ নেই। এইবার প্রোফেজ দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটবে, ক্রোমোজোম গুলো ঘনীভূত হবে, সেন্ট্রোজোম 2 প্রান্তে যাবে, ওই সেম আগের বারের মতন। খালি এবার কটা আছে এখানে ক্রোমোজোম? 23টা। সেকেন্ড স্টেপে ঢুকছি আমরা। এখানে এখন ক্রোমোজোম কটা আছে? 23টা। তারপরে স্টেপে আবার কি হবে, আবার মেটাফেজ হবে। এইবার নিরক্ষীয় অঞ্চল বরাবর কটা ক্রোমোজোম সজ্জিত হবে? 23টা। আবার কটা ক্রোমোজোম সজ্জিত হবে? 23টা। তারপরে স্টেপ অ্যানাফেজ 2, আবার এই 23টা ক্রোমোজোম এইবার আবার ওই আগের বারের মতন মাইটোসিসের মতন মাঝখান থেকে ভেঙে 2 টুকরো হয়ে 2 প্রান্তে যাবে। তার মানে কটা টুকরো যাবে? এদিকেও 23টা, এদিকেও 23টা, তাই তো? মাঝখান থেকে টুকরো হয়ে গিয়ে এইদিকেও 23টা টুকরো যাবে, এটাও 23টা টুকরো যাবে। তাহলে কেন বুঝতে পারলে? আগের স্টেপে আমরা দেখলাম 2n থেকে nn হলো, এই স্টেপে আবার nn থেকে nn হচ্ছে, বুঝতে পারলে? হলো। তারপরে স্টেপে আবার দুটো কোষ তৈরি হবে, যেখানে 23টা করে ক্রোমোজোম থাকবে, মাঝখান থেকে ডিভাইড হয়ে যাবে, ক্লিভেজ তৈরি হবে, আর তোমার এদের ক্ষেত্রে সেল প্লেট গঠন হবে। ঠিক আছে, হয়ে গেল শেষ চ্যাপ্টার এন্ড। ঠিক আছে, এখান থেকে কেমন কোয়েশ্চেন আসে বলছি। এখান থেকে কোয়েশ্চেন আসবে যেমন সাইন্যাপসিস কোন দশায় শুরু হয়? ওকে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, অ্যান্সার করো। এরকম টাইপের কোয়েশ্চেন দেবে, বা আর কি দিতে পারে, নিউক্লিয় পর্দার অবলুপ্তি নিম্নোক্ত কোন দশায় দেখতে পাওয়া যায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, বেমতন্তুর গঠন নিম্নোক্ত কোন দশায় দেখতে পাওয়া যায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওকে, তারপর ধরো দিল নতুন কোষাঙ্গাণু সৃষ্টি কোন দশায় হয়ে থাকে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসে, এই টাইপেরই আসে। তুমি যদি কনসেপ্ট বুঝো, যা ইচ্ছা কোয়েশ্চেন লিখতে পারবে, কনসেপ্ট বুঝলে সব পারবে। ঠিক আছে, কনসেপ্ট বুঝলে সব পারবে। এইবার তোমরা লিখে নাও, যেটা লিখবে বলছিলে ওই চারটা, এই চারটা তোমরা লিখে নাও, বাদ বাকিগুলো কিচ্ছু লিখতে হবে না, প্রায় আগের দিনের মতনই সব, আর নোটসে তো থাকবেই। ওকে, এবার কেউ একজন জিজ্ঞাসা করেছিলে টুইনস কি করে হয়, সেটার আমি বলে দিচ্ছি একটু বাদে। আগে এটা নোট ডাউন করা, এটা নোট ডাউন করা জরুরি, এটা নোট ডাউন করা।
চলো, লেখা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। চলো এইবার যাচ্ছি আমরা, যে ওই একজন জিজ্ঞাসা করলে যে টুইন্স কনসেপ্ট, ওই টুইন্স কনসেপ্ট এই পেজটাতেই লিখে দিচ্ছি, ঠিক আছে? এই ফাঁকা পেজ আছে একটা, এখানে আমি লিখে দিচ্ছি। যদিও বা এটা তোমাদের এই পড়ার সাথে সম্পর্কিত নয়, জাস্ট ফর নলেজ বলে রাখছি। আমাদের মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মেয়েদের একটা 28 দিনের সাইকেল থাকে। আঠাশ দিন একটা সাইকেল থাকে, যেটাকে আমরা পিরিয়ড সাইকেল বা মেনস্ট্রুয়েশন সাইকেল বলে থাকি, ঠিক আছে? এইবার এই যে 28 দিনের সাইকেলের মধ্যে একটা 28 দিনের সাইকেল থাকে। প্রত্যেক 28 দিন বাদে বাদে একবার করে মহিলাদের পিরিয়ড হয়, সবাই জানে। এইবার এই যে 28 দিনের সাইকেল প্লাস মাইনাস তোমার 5 হতে পারে। কত বললাম? প্লাস মাইনাস 5, হুইচ ইজ নর্মাল, মানে ভয় পাওয়ার কিছু নেই। প্লাস মাইনাস 5 হলে মানে এটা যদি প্রায় 33 দিন বাদে হয় কোনো অসুবিধা নেই, বা 5 দিন আগে হয়ে গেছে, 23 দিনের মাথায় হয়ে গেছে, তাতেও কোনো প্রবলেম নেই, যেটাকে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বলি। এইবার তুমি বলো, এই যে 28 দিনের সাইকেল হলে সব থেকে মিডিলের দিন কোনটা হবে? 28 দিনের সাইকেল হলে মিডিল ডে কোনটা? 28 দিনের সাইকেল হলে 14তম দিন হচ্ছে মিডিল ডে, তাই তো? আর যদি 5 দিন এক্সট্রা হয়, 5 দিন যদি এক্সট্রা হয়, ওফো, এই হচ্ছে একটা পিপিটিতে লেখার একটা প্রবলেম, থেকে নোট 5 বেটার। যাই হোক, এবার 5 দিন বেশি হলে সেটা হচ্ছে কত? 32 দিন, তাই তো? 33 দিন, সরি 33 দিন। ওকে,
আর এই দিকে যদি 5 দিন কম হয় তাহলে 23 দিন, কোনো ইস্যু নেই। তাহলে 23 দিনের যদি মিডিল ডে আমি ধরি, তাহলে কততম দিন আমার মিডিল ডে হচ্ছে? 12তম দিন, তাই তো? 12তম দিন হচ্ছে আমার মিডিল ডে। 33তম দিন যদি ধরি, 33তম দিনের মিডিল ডে কবে হচ্ছে? 33তম দিনের মিডিল ডে তোমার 16তম দিন, অ্যাপ্রক্স 17তম দিন ধরে আমরা এগোচ্ছি, ঠিক আছে? এই যে 12 থেকে 17তম দিন, 12 থেকে 17তম যে দিন, এই দিনের মধ্যেই একমাত্র ইন্টারকোর্স করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, না হলে থাকে না। ভালো করে বুঝবে, এই 12 থেকে 17তম দিন একেবারে সেফ থাকার জন্য 12 থেকে 17তম দিন এর মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স হলে বাচ্চা হতে পারে, না হলে হবে না। বাদ বাকি দিনগুলোর মধ্যে যত ইন্টারকোর্স হোক তার সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? কেন? কারণ মাত্র একদিন, ম্যাক্সিমাম 2 দিনের জন্য মহিলাদের ডিম্বাশয় জরায়ুর থেকে বাইরের দিকে আসে, যখন একমাত্র মিলন সম্ভব। ডিম্বাশয় থেকে বাইরের দিকে আসে যখন একমাত্র মিলন সম্ভব। সেটা যদি 28 দিনের সাইকেল হয় তাহলে 14 দিনে আসবে, যদি 33 দিনের সাইকেল হয় 17তম দিন নাগাদ আসবে, যদি 23 দিনের সাইকেল হয় 12-13 দিন নাগাদ আসবে। তো এই রকম কবে আসবে কেউ জানে না, কিন্তু মোটামুটি এই সাইকেলের মধ্যে আসবে। এই দিনগুলোর মধ্যে একদিন কি 2 দিনের জন্য বাইরে বেরোবে। সেই দিন গিয়ে যদি শুক্রাণু সঙ্গম করতে পারে বা ওর সাথে কানেক্ট হতে পারে, তাহলেই তার বাচ্চা হয়। কি বললাম বুঝতে পারলে? তখনই তার বাচ্চা পেটে আসবে, না হলে আসবে না। এইবার এই দিনের মধ্যে ধরো কারুর জাইগোটের, কারুর শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটেছে, ঠিক আছে, এবং সেখান থেকে জাইগোট উৎপন্ন হয়েছে। ভালো কথা। যে জাইগোটটা উৎপন্ন হয়েছে সেটা যদি 14 দিনের আগে, 14 ডেজ, 14 দিনের আগে, বিফোর 14 ডেজ কি হয়? এটা আস্তে আস্তে বিভাজন হয়, ঠিক আছে? যদি 14 দিনের আগে বিভাজন হয়, 14 দিনের আগে যদি বিভাজন হয়ে যায়, তাহলে এখান থেকে 2টো সেল তৈরি হবে, পেটের মধ্যে গিয়ে 2টো সেল তৈরি হবে, এবং এখান থেকে যে বাচ্চা দুটো হবে তারা সম্পূর্ণ একই রকম দেখতে হবে, একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন হবে। কেন? কারণ তার বাবার যে শুক্রাণু সেটাও এক, মায়ের ডিম্বাণু সেটাও এক, এবং এই দুটোর মধ্যে যে বৈশিষ্ট্য আছে সেটাই এই কোষটার মধ্যে আছে। এই কোষটাই ডিভাইড হয়ে 2টো কোষ তৈরি করেছে, তাই জন্য এই কোষটার মধ্যেও এরই বৈশিষ্ট্য রয়েছে, এই কোষটার মধ্যেও এরই বৈশিষ্ট্য রয়েছে। তাই জন্য এরা কি হবে? আইডেন্টিক্যাল টুইনস। আইডেন্টিক্যাল টুইনস, খালি আইডেন্টিক্যাল টুইনস হবে দেখতে তাই নয়, এদের সেক্সুয়াল ওরিয়েন্টেশনও একই হবে। মানে এরা ছেলে হবে, এ ছেলে হলে এও ছেলে হবে, এ যদি মেয়ে হয় এও মেয়ে হবে, ঠিক আছে? আর এদের বলা হয় আইডেন্টিক্যাল টুইনস, ঠিক আছে? এটা গেল হচ্ছে আইডেন্টিক্যাল টুইনস। ওকে, এবার হ্যাঁ, নবমতম দিনে কেন বলা হয় শুক্রাণুর? এটা বলছো নবমতম দিনে, নবমতম দিনে ইন্টারকোর্স হলেও বাচ্চা হতে পারে। কেন? কারণ শুক্রাণুর আয়ু 2 থেকে 3 দিন থাকে মেয়েদের শরীরে, শুক্রাণু কষ্ট করে 2-3 দিন বেঁচে থাকতে পারে মেয়েদের শরীরে। এবার নবমতম দিনে যদি ইন্টারকোর্স হয় তাহলে কি হবে? শরীরের মধ্যে 2-3 দিন বেঁচে গেল, 12তম দিনে ডিম্বাণু বেরোলো, সঙ্গে সঙ্গে সঙ্গম করে নিল, এটাও হয়, ঠিক আছে? সেই জন্য বলে নবমতম দিন, নবম থেকে 17তম দিনে ধরা হয়, ঠিক আছে? শুক্রাণুর যেহেতু আয়ু 2 দিন বা 3 দিন মতন থাকে, তো তাই জন্য যদি কোনো কারণে নবমতম দিনেও যদি শুক্রাণু প্রবেশ করে তাতেও বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে, তবে কম কম সম্ভাবনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলাদের দেহে শুক্রাণু অতক্ষণ বেঁচে থাকতে পারবে না, ঠিক আছে? ক্লিয়ার? তো এটাকে আমরা কি বলবো? আইডেন্টিক্যাল টুইন, যারা দেখতে একই রকম। কিন্তু এরকমও তো অনেক টুইনস হয় যারা দেখতে এক নয়, একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে, তাদের ক্ষেত্রে কি হয়েছে? কোনো কারণে এই 12 থেকে 17তম দিন 2খানা ডিম্বাণু রিলিজ করেছে, ধরো এর অ্যাক্সিডেন্টালি 2খানা ডিম্বাণু রিলিজ করে গেছে, এটার সাথে এসে একটা আলাদা শুক্রাণু কানেক্ট করেছে, এর সাথে এসে একটা আলাদা শুক্রাণু কানেক্ট করেছে, বুঝতে পারলে? একটা ডিম্বাণুর জায়গায় অ্যাক্সিডেন্টালি 2টো ডিম্বাণু রিলিজ হয়েছে,
এবং সেখান থেকে সেখানে দুটো আলাদা আলাদা শুক্রাণু এসে কানেক্ট করেছে এবং দুটো বাচ্চা তৈরি করেছে। এরকম দুটো কেন, তিনটে করতে পারে, চারটে করতে পারে। ওকে, তো এইরকম ভাবে দুটো বাচ্চা তৈরি করেছে, তখন সে কি হবে, নন আইডেন্টিক্যাল টুইনস। কারণ এদের ডিম্বাণু আলাদা, তাই জন্য বৈশিষ্ট্য আলাদা হবে, এদের শুক্রাণু আলাদা, তাই জন্য বৈশিষ্ট্য আলাদা হবে, তাই জন্য কি এরা হবে নন আইডেন্টিক্যাল টুইনস। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারলে? দুটো আলাদা ডিম্বাণুর সাথে কানেক্ট করলে তখন হবে নন আইডেন্টিক্যাল টুইনস। ঠিক আছে, নর্মালি তো টোটাল 4টে ডিম্বাণু তৈরি হয় মান্থলি, যার মধ্যে 3টে নষ্ট হয়ে যায় একদম। কিন্তু কোনো কারণে যদি দুটো ডিম্বাণু সার্ভাইভ করে জরায়ুর মধ্যে চলে আসে, জরায়ুর আশেপাশে বা নালিকায় চলে আসে, তখন ফ্যালোপিয়ান টিউবে চলে এলে তখন এই জিনিসটা ঘটে। ঠিক আছে, ওকে, চলো, হয়েছে? এবার তাহলে সরিয়ে দিই, নেক্সট পিপিটি শেয়ার করি। এটাকে পিপিটি বানিয়ে পিডিএফ বানিয়ে দিই, নাহলে নোটসটা পারলে আপলোড দিয়ে দিই, নাহলে পরে অসুবিধা হয় অনেক সময়। হায় হায় হায়, ও চলো, এবার যেটা আমরা নতুন শুরু করবো ভাবছিলাম সেটা এভলিউশন এন্ড অ্যাডাপ্টেশন। 1 মিনিট টাইম দেবে, 1 মিনিট টাইম। চলো, এটা জাস্ট আজকে শুরু করব। ওকে, দেখো তোমাদের কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে এটার জন্য। যেমন হচ্ছে যে আমি প্রথমে এই অবধি তোমাদের কিছু গল্প বলবো, যেখান থেকে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা জিনিস খুব কম আছে।
এই গল্পটা না জানলেই নয়, এই অবধি। ঠিক আছে, এই গল্পটা আমি তোমাদের বলবো, তারপরে এই এতটা হয়ে যাবে, তারপর থেকে তোমাদের পড়ার জিনিস স্টার্ট হবে। কিন্তু এই গল্পটা এতখানি জানতে হবে। তো আমি গল্পকে গল্পের মতন করে বলবো। তো মুখস্থ করার মতন যেটা থাকবে আমি সেটা তোমাকে মার্ক করে দিচ্ছি। যেমন ওপারিনের লেখা বইয়ের নাম কি, এটা যে কোনো পরীক্ষায় তোমার অ্যাজ আ জিকে কোয়েশ্চেন আসতে পারে, সায়েন্স হিসাবে আসবে এমন নয়। ওপারিনের লেখা বইয়ের নাম কি? দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ। ওকে ওকে, ক্লিয়ার? এছাড়া কি? জেবিএস হ্যালডেন রেশনালিস্ট অ্যানুয়াল, এটা কার লেখা? জেবিএস হ্যালডেন। ওকে, তো এই দুজনের মতবাদকে একসাথে কি বলা হয়? ওপারিন এবং হ্যালডেনের মতবাদ। ওকে, এক সেকেন্ড। ওপারিন এবং হ্যালডেনের মতবাদ বলা হয়ে থাকে। হয়েছে? এইবার আমরা দেখব কি গল্পটা কি? পৃথিবীর উৎপত্তির গল্প। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পৃথিবীর উৎপত্তির গল্প অব্দি আমরা দেখবো, পরের দিন বাদ বাকিটা দেখবো। বলা হয় এই যে পৃথিবীর উৎপত্তি, তার আগে ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। এই ব্রহ্মাণ্ড কিসের থেকে তৈরি হয়েছে? এই ব্রহ্মাণ্ড তৈরির গল্প প্রথম যেটা প্রামাণ্য আমরা দেখতে পাই, যেটা বলা হয় যে সব থেকে সঠিক, সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। ঠিক আছে, বিগ ব্যাং থিওরি কি বলছে? এই বিগ ব্যাং থিওরিতে খুব সহজ ভাষায় বললে, সারা ব্রহ্মাণ্ড আগে এইটুকুনি একটা কণা ছিল, বা এর থেকেও ছোট। পুরো ব্রহ্মাণ্ড একটা ছোট্ট কণা ছিল। এই ছোট্ট কণাটা এক সময় এক্সপ্যান্ড করতে থাকে, মানে বৃদ্ধি পেতে থাকে আকারে। এক্সপ্যান্ড করতে থাকে মানে ঘনত্ব কমতে থাকে এবং আকার বৃদ্ধি পেতে থাকে। এবার কোনো কিছু এক্সপ্যান্ড করলে, কোনো কিছুকে টেনে যদি লম্বা করে, যেমন ইলাস্টিক, যদি টেনে লম্বা করতে থাকো একসময় গিয়ে কি হবে? ঠাস করে ছিঁড়ে যাবে না? হ্যাঁ কি না? ওকে, এক সময় গিয়ে ঠাস করে ছিঁড়ে যাবে। এই যে ছিঁড়ে গেল, এই কণাটার ক্ষেত্রেও কি হচ্ছে? একসময় বাড়তে 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 এটা একসময় ব্লাস্ট করে, ফেটে যায়, এবং প্রচুর ধূলিকণার মতন কণা তৈরি হয়, যেগুলো জুড়ে জুড়ে বিভিন্ন রকমের গ্যাসীয় পিণ্ড তৈরি হয়। এই যে জুড়ে গ্যাসীয় পিণ্ড তৈরি হয়, এটাকে বলা হয় নেবিউলার থিওরি। এটাকে বলা হয় নেবিউলার থিওরি বা নেবিউলার প্রকল্প। ঠিক আছে, তো এই যে কণাটা এক্সপ্যান্ড করতে করতে একসময় গিয়ে ফেটে যায়, এবং সেই কণাগুলো ঘনীভূত হয়ে নেবিউলার প্রকল্পতে আমরা দেখতে পাই যে জুড়ে একটা আলাদা ব্রহ্মাণ্ড, আলাদা গ্রহ তৈরি করছে। গ্রহ, নক্ষত্র, এগুলো সব তৈরি করছে। এরকম ভাবে নক্ষত্র তৈরি হয় আমাদের সূর্য, সেই সূর্য থেকে ভেঙে টুকরো হয়ে বিভিন্ন রকমের গ্রহ তৈরি হয়, যেটার মধ্যে পৃথিবী একটা। ভালো কথা। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে এই ঘটনাটি ঘটে। 4.6 বিলিয়ন মানে 4.6 বিলিয়ন মানে তোমার 460 কোটি বছর আগে। ওকে, 460 কোটি বছর আগে এটি তৈরি হয়। ভালো কথা। এইবার সেখান থেকে পৃথিবী সৃষ্টি হয়, এবং পৃথিবীর তৎকালীন উষ্ণতা কত ছিল? 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। কত? 5000 ডিগ্রি থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা এটা দেখতে পাই পৃথিবীর উষ্ণতা ছিল, যেটা বর্তমানে সূর্যের কোরের উষ্ণতা, সেই রকম উষ্ণতা আগে পৃথিবীর ছিল। এবং পৃথিবীতে সেই সময় হাইড্রোজেন, প্রথম যে গ্যাসগুলো দেখতে পাওয়া যায় পৃথিবীর বুকে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। হাইড্রোজেন সবার প্রথম আসে, তারপরে হিলিয়াম, তারপরে লিথিয়াম। এছাড়াও হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, তারপরে হচ্ছে তোমার নাইট্রোজেন, এগুলো মৌল আকারে আমরা দেখতে পাই পৃথিবীতে আসে। এবং এই মৌলগুলো জুড়ে 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 কিছু বেসিক যৌগ তৈরি হয়, যেমন হাইড্রোজেন গ্যাস H2, N2, জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, এগুলো। কিন্তু এখনো অক্সিজেন আসেনি। ঠিক আছে, অক্সিজেন আলাদা মৌল হিসাবে আসেনি। ঠিক আছে, তো এইগুলো তৈরি হতে থাকে। টেম্পারেচার 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড তখন। ঠিক আছে, এইবার কি হয়? পৃথিবীর উত্তাপ ধীরে ধীরে কমতে শুরু করে। পৃথিবীর উত্তাপ কি হয়? ধীরে ধীরে কমতে শুরু করে, এবং কমতে কমতে কত হয়? 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রথম বৃষ্টিপাত হয় পৃথিবীতে। বলবে যে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে বৃষ্টিপাত কি করে হবে? 100 ডিগ্রিতে তো জল ফুটে বাষ্প হয়, 1000 ডিগ্রিতে তো বৃষ্টি হওয়ার আগে বাষ্প হয়ে যাবে না। কেন? কারণ আমরা এখন যেটা দেখতে পাই, এখন পৃথিবীর চাপ অনুযায়ী, এখন পৃথিবীর যা প্রেসার,
সেই অনুযায়ী 100°C জল ফুটে বাষ্প হয়। তুমি ওটাই এখন প্রেসার কুকারে তুমি একবার জল ফুটিয়ে দেখো তো, 120°তে গিয়ে জল ফুটবে, ঠিক আছে? তখন দেখবে 120°তে গিয়ে জল ফুটছে। ক্লিয়ার? তাহলে জল এই যে ফুটে যে বাষ্প হচ্ছে এরও টেম্পারেচার আলাদা আলাদা রয়েছে। কিসের উপর? চাপের উপর ভিত্তি করে। তখনকার চাপ অনুযায়ী 1000°C বাষ্প হতো না, জলই থাকতো, ঠিক আছে? এবং সেখান থেকে শুরু হলো কি? বৃষ্টিপাত হলো, এবং সেখান থেকে শুরু হলো জলচক্র। এই জলচক্র ওখান থেকে শুরু হলো, মানে জল বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত হয়ে আবার বৃষ্টি হয়ে নিচে আসছে, আবার বাষ্পীভূত হচ্ছে, আবার নিচে আসছে। এই জিনিসটা শুরু হলো কবে? এই সময় থেকে, যখন পৃথিবীর টেম্পারেচার 1000°C মতন নেমে এলো তখন, ঠিক আছে? কি বলছে? বিশ্ব উষ্ণায়নের জন্য তো স্যার এখন কি? স্যার এখন কি বিশ্ব উষ্ণায়নে কি হয়েছে? স্যার একটা ডাউট আছে, বলে যে সূর্য থেকে পৃথিবী তৈরি হয়েছে, আবার বলে ধূলিকণা ঘনীভূত হয়ে তৈরি হয়েছে। ধূলিকণা থেকে যদি হয়েছে তো এত হাই টেম্পারেচার ছিল কি করে? ধূলিকণা মানে এই ধুলো নয়, আমরা যে এখন যে ধুলো উঠছে, বালি উঠছে, এই ধুলো বালি নয় ওটা। ধূলিকণা মানে অ্যাটমিক ধুলো, ঠিক আছে? অ্যাটমিক ধুলো। আর টেম্পারেচার কেন থাকবে না? কোনো একটা কিছু যে ফিউশন হচ্ছে, ফিউশন হলে তো টেম্পারেচার তৈরি হবে না। হাইড্রোজেন বম কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? ফিউশন বম বলা হয়। কোনো একটা কণার সাথে আরেকটা কণা যুক্ত হলে তখন প্রচুর পরিমাণে এনার্জি উৎপাদন হয়। তো এই ধূলিকণা মানে কি? অ্যাটমিক ধুলোগুলো কি হচ্ছে, একে অপরের জোড়ার সময় কি হবে? প্রচুর পরিমাণে এনার্জি উৎপাদন করে, তো সেটার জন্য এত গরম ছিল। বুঝতে পারলে? ক্লিয়ার? চলো, তো আজকের মতো এখানে এন্ড করছি। ওকে, নেক্সট দিন আবার এখান থেকে শুরু করব, ঠিক আছে? চলো, টাটা।